আমি এতক্ষণ বসে রইলাম, আপনারা এলেন না। আই এম গোইং ফর অ্যাটেন্ডিং, ডাজন্ট ম্যাটার টু মি, ডোন্ট সো। কল্যাণ বন্দ্যোপাধ্যায় একটা মাতাল দাতাল লোক। এই কল্যাণ বন্দ্যোপাধ্যায় সকালে একরকম বলেন, তারপরে আবার রঙিন জল পেটে পড়লে অন্যরকম বলেন। তবে আমি একটি সংবাদ মাধ্যম, বৈদ্যুতিন সংবাদ মাধ্যমে থেকে এর যে ভিডিও ক্লিপিংটা দেখেছি, তাতে আমার মনে হয়েছে যে এর এখন হারার ভয়ে মাথা খারাপ হয়ে গেছে। মৃত্যু ঘণ্টা তো আমরা বলি যে অনেকের রাজনৈতিকভাবে মৃত্যু ঘণ্টা বেজে গেছে, তাতে অপরাধটা কোথায়? এই স্বাস্থ্যসাথী বলুন বা পশ্চিমবঙ্গের যে কোনো এক্সচেকারের টাকা খরচ করা পশ্চিমবঙ্গের লোকেদের জন্য, সেটা তৃণমূলের বাবার সম্পত্তি নয়, অভিষেক ব্যানার্জির পিসির সম্পত্তি নয়, মমতা ব্যানার্জির হরিশ মুখার্জি স্ট্রিটের সম্পত্তি নয়, এটা জনগণের ট্যাক্সের টাকার সম্পত্তি। দেখুন, কেজরিওয়ালও তো 10 বার মতন প্রায় এড়িয়েছিল, 9 বার। তো ইনিও এড়াচ্ছেন কারণ ইনি জানেন যে ইনি দোষী। আর এই অ্যারোগ্যান্সিটা, এই ঔদ্ধত্যটা ওদের ওই চুরির অসততা এবং এর আগের বারে ও যে কারণে আর কি সংসদ থেকে বহিষ্কৃত হয়েছিল এবং আদালতে সেই বহিষ্কার সমর্থিত হয়েছিল, তাতেই বোঝা গেছে যে এরা কতটা চারিত্রিকভাবে অসৎ। এই অসৎ রাজনীতিবিদরাই এখন পশ্চিমবঙ্গে তৃণমূলের সম্পদ। আর তৃণমূল তো এখন একটা ওই হরিশ চ্যাটার্জি স্ট্রিটের ওই ব্যানার্জি প্রাইভেট লিমিটেড কোম্পানি। সে প্রাইভেট লিমিটেড কোম্পানির যেমন মালিকরা হবে তাদের চাকর বাকর তো বাবু যত বলে পারিষদ দলে বলে তার শতগুণ। যার ফলে এরা এখন তাদের ঔদ্ধত্য এবং তাদের যে হেরে গিয়ে সমস্ত রোজগারের সোর্সগুলো বন্ধ হয়ে যাওয়ার ভয়, এর থেকেই এরা প্যানিক বাটন টিপছে। বাম আমলে হয়েছে, উনি বললেন যে বাড়িটা ভেঙে পড়েছে ওটা তো 4 মাস আগে হয়েছে। তো বাম আমল কেন? উনি ইচ্ছে করলে এটাকে ওই সুলতানের পিরিয়ড বা ব্রিটিশ পিরিয়ডের কথাও বলতে পারতেন। পৃথিবীতে এমন কোথাও অন্য কোনো সরকার আছে যারা চাকরি চুরি করেছে, যারা নিজেরা পার্সোনালি টাকা নিয়ে চাকরি দিয়েছে, যার শিক্ষামন্ত্রীর বাড়ি থেকে বহু কোটি কোটি 100 কোটি টাকা তার বান্ধবীদের বাড়ি থেকে টাকা বেরোয় এবং তিনি জেলে আটক আছে? সবচেয়ে বড় হচ্ছে তৃণমূল একটা চোর, জোচ্চোর ছ্যাঁচোরদের দল, যাদের মূল উদ্দেশ্য হচ্ছে সরকারি এক্সচেকারকে লুট করো এবং ওই তো বালি কয়লা ইত্যাদি যত রকম গরু সব জায়গা থেকে যত করে পারো যে তাদের সেই গুলো লুটপাট করে যত পারো টাকা উপার্জন করো, কাটমানি খাও এবং যেখান থেকে পারে আর কি। এই জায়গাগুলো ভোটের সময় জনসাধারণ এমন ব্যবহার করছেন এবং তারা এমন জায়গায় পৌঁছে গেছে অনুপ্রেরণার মানে কি বলবো নেতৃত্বে, যে তারা এখন গদি হারানোর জন্য তাদের জীবিকা হারানো, চুরি জুচ্চুরি ইত্যাদির এই ভয় থেকে এরা এরকম প্যানিক বাটন টিপে দিচ্ছে। আর কল্যাণ বন্দ্যোপাধ্যায় তো বরাবরই অসভ্য। হ্যাঁ, তার এইসব কথাবার্তা বলার জন্য তিনি বহুবার আদালতের ভেতরেই ভর্ৎসিত হয়েছেন। আর মহিলাদের তো এরা কোনো ইজ্জত দেয় না। তাদের দলের নেত্রী অনুপ্রেরণা দিদি পশ্চিমবঙ্গে যখন মহিলারা তাদের ইজ্জত হারান, তখন সেই যারা ইজ্জত লুট করে তাদের প্রোটেকশন দেওয়ার জন্য উনি অনেক রকম কথাবার্তা বলেছেন। কুণাল ঘোষ তো বলেছে যে সারদার মানে সেরকম ক্লিপিংও তো আমরা দেখেছি যে সারদার মেইন মানে বেনিফিশিয়ারি হচ্ছেন এই অনুপ্রেরণা দিদি, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। কালীঘাটের টালির চালার তলায় তো টাকা সম্পদ লুকোনো আছে। তো সেই কুণাল ঘোষ জেলখাটা 3-4 বছরের জেলখাটা আসামি, সে কি বলল না বলল, এটা তৃণমূলের সম্পদ হতে পারে, এই নিয়ে আলোচনা করার কোনো মানে হয় না। কুণাল ঘোষের তো মাঝখানে তো সে সব কিছু ছেড়ে ছুড়ে দিয়েছিল তার দলের, সে কোথায় কোনো অভিমান হয়েছিল হয়তো। হ্যাঁ, তারপরে দিদিমণির পদলেহন ছাড়া তো এদের আর কিছু করার নেই, এখন আবার ওখানে গিয়ে ঢুকেছে।
একটা হাস্যাস্পদ মানুষ, তার নিয়ে কী বলবো, একটা অশিক্ষিত লোক, ওই হায়ার সেকেন্ডারি না মাধ্যমিকের পরে কোনো লেখাপড়াই করে। দেখুন, এটা হচ্ছে তৃণমূলের কালচার। একজন দলিত মহিলা, মনে রাখবেন, এবং একটি প্রতিবাদী চরিত্র, যিনি প্রথম মাননীয় অনুপ্রেরণা তথা তৃণমূলের পশ্চিমবঙ্গের কর্ণধার, তার প্রত্যক্ষ মদতে লালিত পালিত শেখ শাহজাহান এবং তার দলবলের যে নারীত্বের চরম অবমাননা করা হয়েছিল, তাকে প্রোটেকশন দিয়েছেন, পুলিশ দিয়ে তাদের ভয় দেখিয়েছেন। সেই জায়গায় দাঁড়িয়ে প্রথম যে প্রতিবাদী চরিত্র সবচেয়ে আগে এগিয়ে এসছেন, তার নাম রেখা পাত্র। এই রেখা পাত্রের ব্যক্তিগত যে তথ্য এবং ওই যে কি বলবো স্বাস্থ্যসাথী কার্ডের তিনি মানে সুবিধে নিয়েছেন, এটা দেখানোর জন্য যারা এমন আচরণ করে তাদের তো মনুষ্যতর জীব ছাড়া আর কিছু বলা যায় না। সবচেয়ে বড় কথা হচ্ছে পুরো এই তৃণমূল, আপনি বলছেন বটে যে এই দেবাংশু করেছে, কিন্তু আমার বক্তব্য হচ্ছে দেবাংশুর এই টুইটটা, দেবাংশু পরে অবশ্য তার টুইট চাপের মুখে পড়ে সরিয়ে দিয়েছে, কিন্তু দেবাংশুর টুইট তৃণমূল দলের অফিসিয়াল হ্যান্ডেল থেকে পোস্ট করা হয়েছে। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এটাতে মাননীয়া আর তার দলবলের মানে কি বলবো সামাজিক চরিত্র বোঝা যায়। এদের কোনো বোধ নেই। এই স্বাস্থ্যসাথী বলুন বা পশ্চিমবঙ্গের যে কোনো এক্সচেকারের টাকা খরচ করা পশ্চিমবঙ্গের লোকেদের জন্য সেটা তৃণমূলের বাবার সম্পত্তি নয়, অভিষেক ব্যানার্জির পিসির সম্পত্তি নয়, মমতা ব্যানার্জির হরিশ মুখার্জি স্ট্রিটের সম্পত্তি নয়, এটা জনগণের ট্যাক্সের টাকার সম্পত্তি। কোনটা সরকারি উন্নয়ন, সরকারি কাজের যে সরকারের উন্নয়ন করার কথা, সেটাও তারা তৃণমূলের মধ্যে কুক্ষিগত করে রাখবেন এবং জনসাধারণকে প্রত্যক্ষভাবে ভয় দেখাচ্ছেন যে তোমরা যদি আমাদেরকে না রাখো, আমাদের চুরি জোচ্চুরি নোংরামো গুন্ডামি চালাতে না দাও, তাহলে কিন্তু তোমাদেরকে আমরা এটা দেব না। মানে এরা কিন্তু পশ্চিমবঙ্গ শাসন করছে না, এরা তৃণমূলের একটা গোষ্ঠীর হয়ে সেখানে পশ্চিমবঙ্গ সরকারের যে এক্সচেকার তাকে লুট করে তার যৎসামান্য শ্রী বিশ্রী কুশ্রী হতশ্রী এই জিনিসগুলো তারা কিছু টাকা ছড়িয়ে দিয়ে জনসাধারণের মনে এমন একটা ভয় ধরাতে চাইছে যাতে এদের মতোই জনসাধারণের বোধ হয় অত্যন্ত নিকৃষ্ট মানের যে তৃণমূলের এটা উন্নয়ন, এটা কিন্তু পশ্চিমবঙ্গের উন্নয়ন নয়। ধিক এই তৃণমূল দলকে, যার নেত্রী এবং তার দলবল মনে করে যে পশ্চিমবঙ্গের উন্নয়ন তৃণমূলের পৈতৃক সম্পত্তি, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী এখানে আর কেউ নয়। তিনি কি, তিনি হয়েছেন, আমি বলছি অনুপ্রেরণা দিদির কথা, যে তিনি হয়েছেন আমাদের তৃণমূল দলের মুখ্যমন্ত্রী। ধিক এই সরকারকে, ধিক এদের বোধকে। এটা ডেফিনেটলি হয়েছে। তার কারণ হচ্ছে কি, একজন দলিত ভদ্রমহিলা, তার ব্যক্তিগত ইনফরমেশান, তার যে স্বাস্থ্যসাথী কার্ডের এবং তার যাবতীয় যেসব তথ্যগুলো, সেগুলো কিন্তু কখনোই প্রচার করা যায় না, পাবলিকলি এটাকে প্রচার করা যায় না। এটা দণ্ডনীয় অপরাধ এবং অ্যাকচুয়ালি SC/ST প্রিভেনশন অফ অ্যাট্রসিটিস অ্যাক্ট অনুযায়ী এটা ক্রিমিনাল অফেন্স এবং এর জন্য দেবাংশুর ক্যান্ডিডেচার বাতিল করাটা ইলেকশন কমিশনের পক্ষে স্বাভাবিক প্রক্রিয়া। এখানে আজিজ সাহেব, যিনি এখন পশ্চিমবঙ্গের চিফ ইলেকশন অফিসার আছেন, তাকে আমি একটা কথা মনে করিয়ে দিতে চাই যে এ বিষয়ে যদি ইলেকশন কমিশন কোনো সুমোটো স্টেপ না নেয় এবং তারপরে যদি এই রেখাপাত্রের যে আবেদন, সেই আবেদনের বেসিসে তিনি যদি সঠিক কোনো সিদ্ধান্ত না নেন, তাহলে কিন্তু পশ্চিমবঙ্গে ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন করিয়ে ইলেকশন কমিশনের যে স্বচ্ছ ভাবমূর্তি, সেটা কিন্তু নষ্ট হয়ে যাবে। এবং যদি ইলেকশন কমিশনের চেয়ারের
অবমূল্যায়ন হয় তার জন্য দায়ী থাকবে কিন্তু কিছু মানুষ সে বিষয়ে, এবং ভারতীয় গণতন্ত্রের পক্ষে এটা কিন্তু খুব খারাপ দিন তৃণমূলের অফিসিয়াল হ্যান্ডেল থেকে যেটা পোস্ট করা হয়েছে তার জন্য তার আঞ্চলিক দলের সর্বভারতীয় যে কি আছে জেনারেল সেক্রেটারি নাকি যুবরাজ পশ্চিমবঙ্গের, তিনিও ক্ষমা চাননি এবং মাননীয়াও ক্ষমা চাননি। মনে রাখবেন অফিসিয়াল হ্যান্ডেল অফ তৃণমূল দল, হ্যাঁ, সেখান থেকে কিন্তু এটাকে পোস্ট করা হয়েছে। একটাই পোস্ট, বাদবাকি সব ল্যাম্প পোস্ট। উনিও বারবার বলেন বিভিন্ন ইলেকশনে আমাকে দেখে সবাই ভোট দেবে, তা ওনাকে দেখেই তো ভোট দেবে। সকলের তো আর ওনার মতো ভাইপো নেই, তা উনি সবাইকে একটা করে ওই রকম ভাইপো সাপ্লাই করবেন যারা জনসাধারণের হয়ে লুটপাট চালাবে। আমি মুখ্যমন্ত্রীকে ট্যাগ করে বলতে চাইছি আপনাদের মাধ্যমে যে আপনারা তো প্রধানমন্ত্রীকে ট্যাগ করছেন, আপনি বলুন পশ্চিমবঙ্গে বেশিরভাগ যে প্রাইভেট, বিশেষ করে বিগ যেসব হাসপাতাল, প্রাইভেট হাসপাতাল এবং প্রাইভেট যে মানে চিকিৎসালয়গুলো আছে, তারা কেন স্বাস্থ্যসাথী কার্ড অ্যাকসেপ্ট করছেন না? তাদেরকে টাকা দেওয়া হয় না ঠিক মতো এবং কিচ্ছু করতে পারবেন না উনি, কারণ সব জায়গায় কিন্তু ওনার নেক্সাস আছে। এই দলটা পুরোটাই হচ্ছে ওই তোলামূল, যেটা বলা হয় আর কি মাঝে মাঝে তোলামূল দল। এইসব যা খুশি তাই, এগুলো তো বোঝাই যাচ্ছে প্যানিক বাটন টিপছে ওরা ধরা পড়ে গেছেন। এই মমতা ব্যানার্জি অনেক রকম ক্যারিকেচার করে সেই বামফ্রন্টের মৃত্যু ঘণ্টা বাজিয়েছিলেন ওই কি বলে এই যে আমাদের এই ময়দানে। তিনি ভারতবর্ষের প্রধানমন্ত্রীকে ভোটের পরে কোমরে দড়ি বেঁধে টানতে টানতে এই স্টেটে নিয়ে আসবেন বলে ঘোষণা করেছিলেন। তার ভাইপো তথা উত্তরাধিকারী মানে স্বঘোষিত, তো তিনি আমাদের বিরোধী দলনেতা, তার থেকে বয়সে অনেক বড়, তার বাড়ির কাছে গিয়ে বললেন তোর বাপকে বলগে, তোর বাড়ির 5 কিলোমিটারের মধ্যে আমি আছি, কি করবি, যা করবি করে নে। এই ভাইপো বা ভাইপোদা যাই বলুন, তিনি বলেছিলেন 2019-এ যে অর্জুন সিং যদি জেতে তাহলে তিনি নাকি আর কখনো রাজনীতি করবেন না। তিনি মাঝে মাঝেই রাজনীতি করব না, ফাঁসিতে চড়বো এইসব বলে থাকেন। এই লোকগুলো কি বলে কি না বলে